সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস। কি ম্যাচ হলো এটা, কি ধরনের ম্যাচ হলো। সেকেন্ড ইনিংসটা শুরু হতে না হতেই শেষ। আইপিএল ইতিহাসে এরকম কাণ্ড কখনো ঘটেনি যে এত বড় টোটাল হাতে 10খানা উইকেট নিয়ে একটা টিম এখানে জিতছে এবং রীতিমতো একতরফা ম্যাচ, মানে পাওয়ার প্লে শেষ হতে হতে পাওয়ার প্লেতেই রীতিমতো ম্যাচ ওখানেই শেষ। কি ধরনের ম্যাচ হলো এটা। প্রথম ইনিংসে এলএসজি একদিকে রীতিমতো স্ট্রাগল করছে, মনে হচ্ছে টেস্ট ম্যাচ খেলছে, এমনভাবে ইনিংসটা টানলো। শেষের দিকে একটু হিটিংয়ের দৌলতে 165 পর্যন্ত তারা পৌঁছালো। কিন্তু সেকেন্ড ইনিংসে ট্র্যাভিস হেড একদিকে, আরেকদিকে অভিষেক শর্মা, কি খেললো এটা। একজনের স্ট্রাইক রেট 267 অভিষেক শর্মার, ট্র্যাভিস হেডের স্ট্রাইক রেট আই থিঙ্ক 298। মানে একতরফাভাবে এরকম কি করে সম্ভব? এই ধরনের ইনিংস কিভাবে কোনো একটা প্লেয়ার বা কোনো একটা দল খেলতে পারে, এবং একই পিচের উপর, সব থেকে ইম্পর্টেন্টলি একই পিচের উপর, যে পিচের উপরে একটা টিম 165 করতে স্ট্রাগল করছে, সেই পিচের উপরে আর একটা টিম এইভাবে 10 ওভারের মধ্যে ম্যাচগুলোকে এইভাবে ফিনিশ করে দিচ্ছে, বোলারদেরকে বল ফেলার জায়গা দিচ্ছে না। এবং 165 রান এতটাও কম রান নয় যে 10 ওভারে শেষ হয়ে যাবে। মানে এতটা রিডিকুলাস হিটিং কি করে সম্ভব? কারণ একটা টিম যদি 165 করে, অবশ্যই আমাকে মেনে নিতে হবে যে পিচের কন্ডিশন হয়তো সেরকম ছিল, চলো যে এতটাও খারাপ নয় বা এতটাও ব্যাটিং ফ্রেন্ডলি নয় যেখানে এই ধরনের ইনিংস খেলা সম্ভব। এবং সেটা প্রমাণ করে দিলেন আগে ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা, যে ভালো প্লেয়ারের পিচ লাগে না বা ইনফর্ম প্লেয়ার, তাদের কোনো পিচ লাগে না, তারা যে কোনো পিচে এই ধরনের ইনিংস খেলে দিতে পারে। অর্থাৎ যে পিচে কেএল রাহুল 33 বলে 29 রান করছে, সেই পিচের উপর সানরাইজার্স হায়দ্রাবাদ 6 ওভারে করছে 100 রান। মানে এটা কি ধরনের খেলা হলো, আমি এখনো ভেবে উঠতে পারছি না ম্যাচটা আদৌ হলো। মানে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল সেকেন্ড ইনিংস, এক একটা ওভার যাচ্ছে মনে হচ্ছে ব্যাস ম্যাচটা এখনই শেষ হয়ে যাবে। এক একটা করে ওভার যাচ্ছে, ম্যাচটা আরও বেশি শেষের দিকে চলে যাচ্ছে। সেকেন্ড ইনিংসে এতটা ফাস্ট হলো, আমি বিশ্বাস করে উঠতে পারছি না এখন যে সেকেন্ড ইনিংস পুরোটা কমপ্লিট হয়েছে কিনা। এতটা ইজিলি এবং এতটা রিডিকুলাসলি কি করে ম্যাচটা একটা টিম এখানে শেষ করতে পারে, একদমই ধারণার বাইরে। এর পুরোটাই অবশ্যই সেকেন্ড ইনিংস একটু ব্যাটিং ফ্রেন্ডলি ছিল পিচটা, কিন্তু তার মানে এটা নয় যে 165 রানটা এইভাবে চেজ ডাউন হবে। এবং আজকে যেভাবে এসআরএইচ ব্যাটিং করেছে, তারা যদি ফার্স্টে ব্যাটিং করতো, প্রথম ইনিংসে যদি তারা ব্যাট করতো, তাহলে হয়তো আজকেও তারা 280, 90, 300 করে ফেলতেই পারতো। কিন্তু পিচটা কোনোভাবেই 300 রানের পিচ ছিল না। অথচ এই অবিশ্বাস্য ব্যাটিং, যেটা অবশ্যই বারংবার মেন্টালিটির উপর প্রশ্নটা তোলে, যে এসআরএইচ যে মেন্টালিটি নিয়ে এসছে, তারা যে অ্যাটিটিউড নিয়ে এসছে, এটা কিন্তু সেই অ্যাটিটিউডের জয়, এবং সেই অ্যাটিটিউডের জন্যই তারা আজকে এই রেজাল্টটা পেল। এবং টি-20 ক্রিকেটে এই অ্যাটিটিউডটাই থাকা উচিত, যেটা আমরা কেএল রাহুলের কাছ থেকে দেখতে পাচ্ছি না, আজকেও দেখতে পাওয়া গেল না। 33 বলে 29 রানের ইনিংস খেলেছেন কেএল রাহুল, সেখানে আমাদের সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়াররা খেলছে 298 স্ট্রাইক রেট ট্র্যাভিস হেডের, এবং 267 স্ট্রাইক রেট অভিষেক শর্মার। ট্র্যাভিস হেড তো চলো একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, আমাদের অভিষেক শর্মা একটা আমাদের দেশের প্লেয়ার, যাকে বারংবার প্রশ্ন উঠছিল তাকে ভারতীয় দলে অবশ্যই যোগদান করানো উচিত টি-20 ওয়ার্ল্ড কাপে। সেই অভিষেক শর্মাও আই থিঙ্ক ব্যাট করলেন 28 বলে 75 সামথিং, অর্থাৎ তার স্ট্রাইক রেটও 267+। মানে এটা টি-20 ম্যাচ ছিল নাকি টি-10 ম্যাচ ছিল, এটা একদমই বোঝা রীতিমতো অসম্ভব ব্যাপার। এতটা রিডিকুলাস হিটিং, মানে এই ধরনের হিটিং আমরা সেকেন্ড ইনিংসে কখনোই দেখতে পাই না। এবার এসআরএইচ যখন মুম্বাইয়ের সাথে ম্যাচটা খেলেছিল, যে ম্যাচে তারা 270-80 সামথিং কিছু একটা হয়েছিল, সেই ম্যাচে চেজ করতে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সও কিন্তু 245 রান করেছিল, এটা মাথায় রাখতে হবে। অথচ আজকে যে পিচে এলএসজি 165 করছে, এত কান্নাকাটি করে, এত রকম স্ট্রাগল করে, শেষের দিকে দু একটা ভালো ইনিংস নিয়ে 165 পর্যন্ত পৌঁছেছে এলএসজি, সেই পিচের উপরে সানরাইজার্স হায়দ্রাবাদ 165 চেজ করছে এমনভাবে, মানে তাদের লক্ষ্যটা হয়তো এটাই ছিল যে পাওয়ার পেতেই না শেষ হয়ে যায়। মানে এতটা রিডিকুলাস হিটিং, সিম্পলি আউটস্ট্যান্ডিং। মানে এই ধরনের ব্যাটিং, অনেকেই প্রশ্নটা তুলছিলেন যে ভাই আইপিএলে পুরো ব্যাটিং পিচ,
পুরো ব্যাটিং পিচের জন্য প্লেয়াররা এই ধরনের ইনিংস খেলছে, অনেকেই এই প্রশ্নটা তুলেছিলেন। কিন্তু আজকের ম্যাচটা একটা ক্লাসিক এক্সাম্পল যে আইপিএলে যে এত স্কোর হচ্ছে এটা কিন্তু পুরোপুরিভাবে যে পিচের উপর বেস করে এটা একদমই নয়। পিচের উপর বেস করে ব্যাটসম্যানরা সামান্য একটু হেল্প পেতে পারেন, বল একটু ভালো ব্যাটে আসতে পারে, কিন্তু পিচের উপর বেস করে এরকম ইনিংস খেলা যায় না। এর জন্য চাই ব্যাটসম্যানদের এবিলিটি এবং ব্যাটসম্যানদের সেই মেন্টালিটি যে আমরা একটা অ্যাটিটিউড নিয়ে নামছি মাঠে এবং আমাদের সেই অ্যাটিটিউডটা অবশ্যই একটা অ্যাটাকিং আমরা মেন্টালিটি রাখবো, এবং সেটাই আজকে আমরা দেখতে পেয়েছি সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের কাছ থেকে। মাত্র 2 জন ব্যাটসম্যান নামলেন, ম্যাচটাকে ওখানেই পুরো শেষ করে দিয়ে চলে গেলেন। যে এসআরএইচ বিগত 2টো ম্যাচে তারা পরাজিত হয়েছেন, চেজ করতে গিয়ে তারা বারংবার পরাজিত হয়েছেন। 4টে ম্যাচের মধ্যে 3টে ম্যাচে তারা পরাজিত হয়েছিলেন এই ম্যাচের আগে চেজ করতে গিয়ে, কিন্তু আজকে সেই রেকর্ডটা ভেঙেছে। অ্যাট দ্য সেম টাইম সানরাইজার্স হায়দ্রাবাদ এলএসজির এগেনস্টে কিন্তু কখনো ম্যাচ জেতেনি, এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম ওরা এটা করে দেখিয়েছে। অ্যান্ড এলএসজি লুকস কমপ্লিটলি ক্লুলেস যেভাবে এই ম্যাচটা হলো। এবার এই ম্যাচের একটা বড় ইম্প্যাক্ট কিন্তু পয়েন্ট টেবিলের উপরে পড়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ একদিকে যেমন এই ম্যাচটা এত ইজিলি ফিনিশ করেছে, ওরা টেবিলের 3 নম্বর জায়গাতে চলে এসছে, এবং এটা একরকমভাবে আজকের ম্যাচটা এলএসজির জন্য একটা এমন ম্যাচ ছিল যেখানে ওদেরকে জিততে হতো, এবং এলএসজি আজকে জিততে পারেনি। সো আমরা এটা ধরে নিতে পারি যে এলএসজি মোটামুটিভাবে এবার আইপিএল থেকে ছিটকে গেল। বাট এলএসজি ছাড়া এই মুহূর্তে এসআরএইচ যে প্লে অফে থাকবে, যেটা আমরা অনেকদিন ধরে ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছিল যে এসআরএইচ ডেফিনেটলি প্লে অফস কোয়ালিফাই করবে, এবং আজকে তাদের সেই পারফরমেন্স আবার দেখা গেছে। যে পুরনো এলএসজি যে পুরনো এসআরএইচকে আমরা দেখতে অভ্যস্ত, যেখানে ট্র্যাভিস হেড এবং তার সাথে অভিষেক শর্মা দুজন মিলে ওপেনিংয়েই বিপক্ষ দলকে একদম ব্যাকফুটে ঠেলে দেন, সেই ক্লাসিক হায়দ্রাবাদের ম্যাচ আজকে আমরা দেখতে পেয়েছি। সেকেন্ড ইনিংসে ম্যাচ শুরু হওয়ার পরে পিচটা একটু বেটার হয়েছিল ব্যাটিংয়ের জন্য, কিন্তু এতটাও বেটার হয়নি যে তারা এই ধরনের একটা ইনিংস খেলবে, এবং সেটাই খেলে দেখালো অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেড। ট্র্যাভিস হেড একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, সে বিশ্বকাপে এরকম পারফরমেন্স করেছে, তার বিশ্বজুড়ে নামটা। কিন্তু অভিষেক শর্মা যে ইনিংসটা খেললো, এই ইনিংসটার কিন্তু অবশ্যই প্রশংসা করা উচিত। অভিষেক শর্মা যে এখনো পর্যন্ত টিম ইন্ডিয়াতে পারফর্ম করেননি, অনেকেই তাকে ওয়ার্ল্ড কাপ দলে রাখার কথা বলেছিলেন অভিষেক শর্মাকে। এবার সেই জায়গা থেকে একটা আনক্যাপড ইন্ডিয়ান প্লেয়ার যখন এই ধরনের পারফরমেন্স করে, অবশ্যই আমাদের কিন্তু অনেকটা ভালো লাগে, কারণ সে একটা আনক্যাপড ইন্ডিয়ান প্লেয়ার, সে এখনও টিম ইন্ডিয়াতে জায়গা পায়নি, তারপরেও সে এই ধরনের পারফরমেন্স করছে, এবং সে দেখিয়ে দিচ্ছে যে টি-20 ক্রিকেটটা আসলে কিভাবে খেলতে হয়। টি-20 ক্রিকেট কিন্তু আজকালকার দিনে আর টুকটুক ক্রিকেট নেই, টি-20 ক্রিকেটটা এইভাবেই খেলতে হয়, আর সেটাই দেখিয়ে দিলেন অভিষেক শর্মা এবং তার সাথে ট্র্যাভিস হেড। ট্র্যাভিস হেডের আজকের ইনিংসটার যে স্ট্রাইক রেট সেটা হচ্ছে 298, অভিষেক শর্মার স্ট্রাইক রেট হচ্ছে 267, এবং আমাদের কেএল রাহুলের স্ট্রাইক রেট 100-রও নিচে। মাত্র 33 বলে 29 রানের ইনিংস খেলেছেন কেএল রাহুল। অর্থাৎ এই জায়গা থেকেই বোঝা যাচ্ছে যে মেন্টালিটিটা কতটা এখানে এফেক্ট করে। ট্র্যাভিস হেড এই মেন্টালিটি নিয়েই মাঠে নেমেছেন যে আমাকে বিপক্ষ দলকে প্রেসার দিতে হবে, আমাকে একা হাতেই আমি ম্যাচ ফিনিশ করতে চাই, এবং তার সাথে অভিষেক শর্মা যে যোগ্য সঙ্গ দিয়েছে এখানে ট্র্যাভিস হেডের, এবং এই আনক্যাপড ইন্ডিয়ান প্লেয়ার এ কিন্তু আমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হতে পারে ইন ফিউচার। এবার অনেকে যে প্রশ্নটা বারংবার তুলেছিলেন যে অভিষেক শর্মাকে আমরা কি ওয়ার্ল্ড কাপে নিয়ে যেতে পারি না, এবং অভিষেক শর্মা আজকে যে ধরনের ইনিংসটা দেখালো, টি-20 ক্রিকেটে এই ধরনের ইনিংসেরই দরকার। টি-20 ক্রিকেটে আপনি কখনোই চাইবেন না একটা প্লেয়ার 30 বলে 40 কি 45 রানের ইনিংস খেলুক। টি-20 ক্রিকেটে ইটস অল অ্যাবাউট অ্যাটিটিউড, যে অ্যাটিটিউডের সাথে আজকে অভিষেক শর্মা ব্যাটিং করেছে, এবং এই অ্যাটিটিউডটা আমাদের ইন্ডিয়ান টিমেরও দরকার আছে, তাহলেই কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের পারফরমেন্সটা সব থেকে বেস্ট হবে। তবে আজকের ম্যাচে সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট, একটা জায়গায় যেখানে এলএসজির ব্যাটসম্যানরা রীতিমতো স্ট্রাগল করছে, তারা রানই করতে পারছে না, সেই জায়গাতে এখানে এসআরএইচের ব্যাটসম্যানরা আসছে এবং এমনভাবে ব্যাটিং করছে যেন এটা একটা ঢালাই পিচ, একটা কংক্রিটের পিচ, অথবা এটা হায়দ্রাবাদের সেই পিচটা যে পিচের উপরে প্রথম দিকে 270-80 রান করে হচ্ছিল। অর্থাৎ এই কয়েকদিনের মধ্যে আইপিএলে নিশ্চয়ই নোটিস করেছেন যে প্রত্যেকটা ম্যাচই কিন্তু একটু লো স্কোরিং হচ্ছে,
কোনো ম্যাচে হাই স্কোরিং ম্যাচ হচ্ছে না, 170, 80, 90 এর বেশি হচ্ছে না। 200-র উপরে গতকাল দিল্লি ম্যাচটা হয়েছিল, কিন্তু তার আগের ম্যাচগুলোতে হচ্ছে না। তার কারণ হচ্ছে পিচ একটু স্লো হয়েছে। এগুলো 270-80 রানের পিচ আর নেই। কিন্তু ট্র্যাভিস হেড, অভিষেক শর্মার মতো ব্যাটসম্যানরা এই বিষয়টা মানতে রাজি নন যে এগুলো 200 রানের পিচ নয়। আজকে যদি পুরো ম্যাচটা তারা ব্যাট করতেন, তারা যদি প্রথমে ব্যাটিং করতেন, আজকে তারা কী ধরনের ইনিংস খেলতেন সেটা আমরা এটা থেকে কিন্তু এক্সপেক্ট করতে পারি, বুঝতে পারি, আইডিয়া করতে পারি যে কী ধরনের ইনিংস আজকে যদি তারা প্রথমে ব্যাট করতেন তাহলে কি হতো। মোটামুটিভাবে এলএসজি যে সমস্ত বোলাররা ছিল লুকড কমপ্লিটলি ক্লুলেস। রবি বিষ্ণোই আমাদের টিম ইন্ডিয়ার ফ্রন্ট লাইন লেগ স্পিনার। ইউজি চাহালের থেকেও বেশি চান্স পাওয়ার কথা ছিল রবি বিষ্ণোয়ের, কারণ তিনি এই মুহূর্তে আইসিসি র্যাঙ্কিংয়ে টপ 10-এ আছেন ভারতের তরফ থেকে। সেই রবি বিষ্ণোই কোনো ক্লু খুঁজে পাচ্ছেন না যে কী ধরনের বোলিং করা যাবে। অফ স্ট্যাম্পের বাইরে যখন তিনি পয়েন্টের দিকে শর্ট বল করছেন, পয়েন্টের শর্ট বলটা ট্র্যাভিসের ছক্কা আগাচ্ছে লং অফের উপরে, ব্যাকফুটে। এটাও সম্ভব। যখনই কোনো স্পিনার একটু চাপের মধ্যে থাকে তখন বেসিক্যালি সে কি ট্রাই করে, সে অফ স্ট্যাম্পের বাইরে একটু রুম দিয়ে পেসের উপর একটু বলটা করে, যাতে ব্যাটসম্যান ওটাকে কাট মারলে কাটটা পয়েন্টে না গিয়ে কভারে যায়, এক্সট্রা কভার, এবং সেখানে 1 রান হয়। সেই বলটা ট্র্যাভিস হেড মারছেন মাঠের বাইরে, তাও আবার লং অফের উপর দিয়ে যাচ্ছে বলটা, 6 রান। ব্যাকফুটে গিয়ে সেই 6টা হাঁকাচ্ছেন ট্র্যাভিস হেড। এবং ট্র্যাভিস হেডের থেকেও আমার আজকে আরও বেশি খতরনাক লাগলো অভিষেক শর্মাকে, যে ধরনের ইনিংসটা তিনি খেললেন। কোনো বোলার লাইক নবীনুল হক, একটা আফগানিস্তানের মোটামুটি একটা নামি দামি বোলার, এবং নামি দামি এই কারণেই বলা কারণ নবীনুল হক T20 অনেক খেলেছেন, অনেক লিগে তিনি খেলেছেন। সেই নবীনুল হককে কোনো কিছু মনেই করছেন না অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেড। রবি বিষ্ণোই যে ভারতের নাম্বার 1 লেগ স্পিনার, যাকে নিয়ে বারংবার কথা হচ্ছিল যে T20 ওয়ার্ল্ড কাপে তিনিই থাকবেন, সেই রবি বিষ্ণোয়ের বিরুদ্ধে এই ধরনের ইনিংস